আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা 2025 সালেও পেপ্যালের মাধ্যমে টাকা পেতে পারছেন না? কেন অনলাইনে উপার্জিত লক্ষ লক্ষ ডলার অনানুষ্ঠানিক মাধ্যমে আটকে যায় অথবা আরও খারাপভাবে হারিয়ে যায়? আচ্ছা, আপনি একা নন। বিশ্বের শীর্ষ ফ্রিল্যান্সিং দেশগুলির মধ্যে একটি হওয়া সত্ত্বেও বাংলাদেশ এখনও গ্রহের সবচেয়ে শক্তিশালী ডিজিটাল ওয়ালেট থেকে বিচ্ছিন্ন। এবং এখানেই মোড়। অবকাঠামো বিদ্যমান, মানুষ প্রস্তুত, এমনকি নীতিমালাও অর্ধেক হয়ে গেছে। তাহলে আটকে থাকার কারণ কি? এবং আরও গুরুত্বপূর্ণ, পেপ্যাল অবশেষে বাংলাদেশে প্রবেশ করলে কি হবে? এটি কি ফ্রিল্যান্সিং, ই কমার্স, ব্যাংকিং, এমনকি আমাদের জাতীয় অর্থনীতির ভবিষ্যৎ বদলে দেবে? এই ভিডিওটি সবকিছুই তুলে ধরছে। একটি বাস্তব বিশ্বের ব্যবসা কেস স্টাডি, বাংলাদেশের ব্যাংকিং কৌশল সম্পর্কে গভীরভাবে আলোচনা এবং আপনার ব্যাংক ম্যানেজমেন্ট কোর্সের সাথে একীভূত একটি জাতীয় পর্যায়ের আলোচনা। আমার সাথেই থাকুন, কারণ আগামী 6 মিনিটে আপনি যা শিখবেন তা আপনাকে ব্যবসা, নীতি, এমনকি ফিনটেক উদ্যোক্তা হিসেবে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারে। বাস্তবতার কথা বলি, বাংলাদেশ মোবাইল মানিতে ক্রমবর্ধমান। বিকাশ, নগদ এবং রকেটের মতো পরিষেবাগুলি সর্বত্রই রয়েছে, গ্রামীণ গ্রাম থেকে শুরু করে শহুরে মল পর্যন্ত। প্রকৃতপক্ষে 24 কোটিরও বেশি নিবন্ধিত মোবাইল ওয়ালেট রয়েছে এবং দেশ জুড়ে 1.8 মিলিয়নেরও বেশি এজেন্ট অর্থ স্থানান্তর করছে। কিন্তু সমস্যা এখানে, এই সিস্টেমগুলি অভ্যন্তরীণ স্থানান্তরের জন্য অবিশ্বাস্য, কিন্তু আন্তর্জাতিক অর্থ গ্রহণের ক্ষেত্রে প্রায় অকেজো। এবং এটি লক্ষ লক্ষ বাংলাদেশিকে প্রভাবিত করে, যারা ফাইবার বা আপওয়ার্কে ফ্রিল্যান্স করে, অনলাইনে কোর্স এবং পরিষেবা বিক্রি করে, বিশ্বব্যাপী ক্রেতাদের লক্ষ্য করে ই কমার্স দোকান চালায়। তারা মধ্যস্থতাকারী, অবৈধ হুন্ডি রুট ব্যবহার করে অথবা তৃতীয় পক্ষের উত্তোলনের মাধ্যমে 25% পর্যন্ত ফি হারায়। আরও খারাপ, অর্থ প্রায়ই আমাদের ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করে না, তাই এটি জাতীয় জিডিপিতে গণনা করা হয় না বা সঠিকভাবে কর ধার্য করা হয় না। আমাদের একটি শক্তিশালী স্থানীয় পেমেন্ট অবকাঠামো রয়েছে, কিন্তু পেপ্যাল বা অনুরূপ প্ল্যাটফর্ম ছাড়া বাংলাদেশ বিশ্ব অর্থনীতি থেকে লকডাউন হয়ে গেছে। আর এখানেই নিয়ন্ত্রণের কথা আসে। এখানেই বিষয়গুলো আকর্ষণীয় এবং হতাশাজনক হয়ে ওঠে। টেকনিক্যালি বাংলাদেশে পেপ্যাল নিষিদ্ধ নয়, কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা আইন এবং পেমেন্ট সিস্টেমের নিয়ম অনুসারে প্রতিটি ডলার যা আসে তা একটি লাইসেন্সপ্রাপ্ত চ্যানেলের মাধ্যমে যেতে হবে। এর অর্থ হল কঠোর অনুমোদন, বিস্তারিত কাগজপত্র এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ক্রমাগত যাচাই বাছাই। এখন সরকার এটি ঠিক করার চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে 2017 সাল থেকে কেন্দ্রীয় ব্যাংক অনলাইন পেমেন্ট গেটওয়ে নীতির অধীনে পেপ্যালের মতো প্ল্যাটফর্ম থেকে আয় ফেরত পাঠানোর অনুমতি দিয়েছে। কিন্তু এখানে সমস্যা হল, ব্যাংকগুলি অসম্মতির ভয় পায়। পেপ্যাল কেওয়াইসি এবং এএমএল প্রয়োজনীয়তাগুলি পরিচালনা করার জন্য কোনো স্থানীয় অংশীদার পায়নি, এবং নিয়ন্ত্রকরা এখনও একটি বড় জিনিসকে ভয় পায়: মূলধনের পলায়ন, অর্থাৎ নিয়ন্ত্রণ ছাড়াই দেশ ছেড়ে যাওয়া অর্থ। তবুও আশা আছে। ডিজিটাল বাংলাদেশের অধীনে আইসিটি বিভাগ খোলাখুলিভাবে বলেছে, আমরা পেপ্যালকে এখানে চাই। এমনকি স্পেস এক্সের স্টারলিং টিমও বাংলাদেশ সরকারের সাথে এটি নিয়ে আলোচনা করেছে। তাহলে এখন প্রশ্ন হল, প্রথম পদক্ষেপ কে নেবে, পেপ্যাল নাকি বাংলাদেশ ব্যাংক? প্রথমে একবার ঘুরে আসি ভারতে। ভারত বহু বছর আগে পেপ্যাল চালু করেছিল, কিন্তু এটি সহজে যাত্রা শুরু করেনি। আইনিভাবে কাজ করার জন্য পেপ্যালকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ক্রস বর্ডার পেমেন্টস অ্যাগ্রিগেটর হিসেবে লাইসেন্স নিতে হয়েছিল। ফলাফল, ফ্রিল্যান্সার এবং ব্যবসাগুলি এখন সঠিক কেওয়াইসি, কর এবং এএমএল তত্ত্বাবধানের মাধ্যমে সরাসরি অর্থ গ্রহণ করতে পারে। এটা সহজ ছিল না, কিন্তু এটি কাজ করেছে। এখন নেপালের দিকে তাকান। তাদের এখনো পেপ্যাল নেই। আর নেপালি ফ্রিল্যান্সাররা, তারা হয় অর্থের জন্য সপ্তাহ অপেক্ষা করে, নয়তো কালোবাজারে স্থানান্তরের ঝুঁকি নেয়। পুরনো আর্থিক নিয়মের কারণে তাদের অর্থনীতি প্রতি বছর লক্ষ লক্ষ ট্রেসযোগ্য আয় হারায়। তাহলে চুক্তিটি এখানে? ভারত একটি স্পষ্ট নীতি প্লাস লাইসেন্স পথ তৈরি করে পেপ্যালকে সম্ভব করেছে। নেপাল তা করেনি এবং পিছিয়ে পড়েছে। বাংলাদেশ ঠিক মাঝখানে। পছন্দ আমাদের। ফ্রিল্যান্সাররা বাংলাদেশে 6,50,000-এরও বেশি লোক।
আমাদের ডিজিটাল রপ্তানির মেরুদণ্ড। কিন্তু পেপ্যাল ছাড়া তারা তাদের আয়ের 25% পর্যন্ত মধ্যস্থতা ভোগীদের হাতে হারায়। কেউ কেউ বিদেশে আয় রাখেন, অন্যরা ধূসর বাজার চ্যানেল ব্যবহার করেন। যেভাবে হোক বাংলাদেশ বৈদেশিক মুদ্রা এবং কর রাজস্ব উভয়ই হারায়। এসএমই এবং ই কমার্স ব্র্যান্ড তারা আটকে আছে। কল্পনা করুন আপনার অনলাইন পোশাকের দোকান চালু করা এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা কানাডা থেকে পেপ্যালের পেমেন্ট গ্রহণ করতে না পারা। এর অর্থ আস্থা হারিয়ে ফেলা, বিক্রয় হ্রাস পাওয়া। ব্যাংক এবং নীতি নির্ধারকরা তারা আসলে আরও ডলার প্রবাহিত হতে চায়, আরও রেমিটেন্সের অর্থ, শক্তিশালী রিজার্ভ এবং ভালো তারল্যতা। কিন্তু তারা অর্থ পাচার এবং খুঁজে পাওয়া না যাওয়া মূলধন চলাচলে ভয়ও রাখে। এই কারণেই কঠোর নিয়মকানুন রয়ে গেছে। এটি একটি ক্যাচ-22 তৈরি করে। সবাই পেপ্যাল চায়, কিন্তু কেউ প্রথমে যেতে চায় না। তাহলে উপায় কি? হয়তো আমরা আমাদের প্রতিবেশীদের কাছ থেকে শিখতে পারি। এখানেই আমরা সবকিছুকে ব্যাংক ব্যবস্থাপনার সাথে সংযুক্ত করি। ধরা যাক পেপ্যাল বাংলাদেশে প্রবেশ করছে। এর অর্থ হল কেন্দ্রীয় ব্যাংকে আরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাংকিং ব্যবস্থায় আরও তরলতা, ডিজিটাল লেনদেনের পরিমাণ বৃদ্ধি। খুব ভালো লাগছে, তাই না? কিন্তু ব্যাংকগুলির জন্য এটি এত সহজ নয়। তাদের এখন সম্পদ দায়ের অমিল পরিচালনা করতে হবে। বৈদেশিক মুদ্রার প্রবাহ সঠিকভাবে ট্র্যাক করুন। অ্যান্টি মানি লন্ডারিং সম্মতি নিশ্চিত করুন। নতুন সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করুন। তাহলে নিয়ন্ত্রণ না হারিয়ে আমরা কিভাবে সুবিধা পেতে পারি? ট্যাকটিক নীতি বিশেষজ্ঞরা এখানে সুপারিশ করেছেন। পেপ্যালের জন্য একটি আনুষ্ঠানিক লাইসেন্স ইস্যু করুন, যেমন ভারত করেছিল। বাংলাদেশ ব্যাংক নিবন্ধন, পর্যবেক্ষণ এবং ঝুঁকির জন্য নিয়ম নির্ধারণ করতে পারে। ব্যবহারকারীদের নিরাপদে অনবোর্ড করতে এবং লেনদেন যাচাই করতে জাতীয় পরিচয়পত্র সহ ই-KYC ব্যবহার করুন। যারা আইনি চ্যানেলের মাধ্যমে আয় প্রত্যাবর্তন করে তাদের কর প্রণোদনা প্রদান করে। কল্পনা করুন যে আমরা প্রবাসী রেমিটারদের 2.5% বোনাস দিই। এটা উভয়ের জন্যই লাভজনক। ব্যাংক ইনফ্রাস্ট্রাকচার শক্তিশালী করুন। স্থানীয় ব্যাংকগুলিকে পেপ্যাল সংযুক্ত লেনদেনের জন্য প্রস্তুত থাকতে হবে। নিরাপদ API সিস্টেম বা অংশীদারিত্ব তৈরি করতে হবে। নিয়ন্ত্রক স্যান্ডবক্স তৈরি করতে হবে। পূর্ণাঙ্গ লঞ্চের আগে নির্বাচিত ব্যাংক এবং রপ্তানি খাতের সাথে পেপ্যাল টেস্ট করুন, ত্রুটি দূর করুন। এটি কেবল একটা ফিনটেক সমস্যা নয়, এটি সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি, ব্যাংক কৌশল। এটি একটি বাস্তব বিশ্বের কেস স্টাডি যা আপনার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত এবং আমাদের ন্যাশনাল পলিসির বইতেও অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি শিখেছি? বাংলাদেশ পেপ্যালের জন্য প্রস্তুত। জনগণ এটি চায়। প্রযুক্তি এখানেই। নীতিমালার পথ বিদ্যমান। কি অনুপস্থিত? একটি সিদ্ধান্ত, একটি করমর্দন, আস্থার এক লাভ। এটি কেবল একটি প্ল্যাটফর্ম সম্পর্কে নয়, এটি বাংলাদেশে ফ্রিল্যান্সিং, ব্যাংকিং এবং বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ সম্পর্কে। আপনি যদি একজন ছাত্র হন, এটিকে একটি কেস স্টাডি হিসেবে ভাবুন। আপনি যদি ব্যাংকিংয়ে থাকেন, তাহলে ডিজিটাল ব্যাঘাতের পরিকল্পনা শুরু করুন। আপনি যদি সরকারে থাকেন, তাহলে পদক্ষেপ নিন, জনগণকে সক্ষম করুন। অবশ্যই এই ভিডিওটি লাইক করুন, নীতি, ব্যাংকিং বা ব্যবসায়ের সাথে শেয়ার করুন এবং নেক্সট জেন MGT সাবস্ক্রাইব করতে ভুলবেন না।